কোনো কিছু না ভেবে সে ধপ করে শুয়ে পড়েছে আরকের সেই বিশাল বিছানায়, যেখানে বাইরে কারোর প্রবেশাধিকারী চিরকালই নিষিদ্ধ। আরকে স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। ব্যায়ামের পরিশ্রমে তার শরীর থেকে এখনো বাষ্প বেরোচ্ছে, কপাল থেকে ঘাম চুইয়ে পড়ছে পেশিবহুল বুকে। প্রতিটি পেশি এখন টানটান। সে ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো। তার দীর্ঘ সুঠাম দেহের বিশাল ছায়াটা চাদরের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল ঘুমন্ত রায়াকে। আরকে চোখে মুখে এক কঠিন বিস্ময় আর অদ্ভুত এক ঘোর, যে বিছানায় আজ পর্যন্ত কারো ছোঁয়া লাগেনি, সেখানেই আজ এই মেয়েটা অবলীলায় নিজের অধিকার বসিয়ে দিয়েছে। আর কি সামান্য ঝুঁকে পড়ল রায়ার অবিন্যস্ত মুখের দিকে। ঘরের সেই পুরুষালী উত্তাপ আর রায়ার শান্ত নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে যাওয়ার সময়ে মিলেমিশে একাকার হয়ে গেল। সকাল তখন 10টা। সওদাগর বাড়ির গাম্ভীর্যপূর্ণ পরিবেশ আজ এক অস্থিরতা বিরাজ করছে। বাড়ির মূল ফটকে এসে থামল পুলিশ অফিসার রায়হানের গাড়ি। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এই অফিসার রায়ার খোঁজের রহস্যর জট খুলতে মরিয়া হয়ে উঠেছেন। ড্রয়িং রুমে ইমতিয়াজ সওদাগরের মুখোমুখি বসে রায়হান তার হাতে থাকা ফাইলটা টেবিলের উপর রাখলেন। রায়হানকে দেখা মাত্রই রেহানা বেগম ও চাঁদনির বুকের ভিতরটা ভয়ে কেঁপে উঠল। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কপালে জমে থাকা সূক্ষ্ম ঘামের বিন্দু। ভিতরে এক চরম আতঙ্ক তাদেরকে গ্রাস করছে। কোনোভাবেই যদি অফিসার রায়হান জানতে পারেন যে তারা দুজনে মিলেই রায়হাকে টাকার বিনিময়ে এক অন্ধকার জগতে বিক্রি করে দিয়েছেন, তবে তাদের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত। আইনের হাত থেকে বাঁচার কোনো পথ তখন আর খোলা থাকবে না। নিজেদের অপরাধের বোঝা মেনে নিয়ে তারা একে অপরের দিকে আর চোখে চাইলেন, যেন চোখের ইশারায় একে অপরকে সাবধান করে দিচ্ছেন। রায়হান সবার দিকে একবার নজর বুলিয়ে গম্ভীর গলায় বলতে শুরু করলেন, সওদাগর সাহেব, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। আমাদের সূত্র নিশ্চিত করছে যে রায়া যে বারটিতে কাজ করত সেখানে গত কয়েকদিন আগে কুখ্যাত মাফিয়া গোষ্ঠী ড্রাগ ডেভিলস অতর্কিত হামলা চালায়। সেই রাতে সেখানে রক্তক্ষয়ী এক পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি একটু থেমে ইমতিয়াজ সওদাগরের চোখের দিকে তাকিয়ে বললেন, সিসিটিভি ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী রায়া সে মাফিয়াদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়, কিন্তু ঠিক তার পরের মুহূর্ত থেকেই সব ঝাপসা। সে কি কোনো নিরাপদ আশ্রয়ে পৌঁছেছে, নাকি মাঝপথে অন্য কোনো বিপদে পড়েছে, সে সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট হদিশ মেলেনি। ধরণীর বুক থেকে সে যেন এক নিমিষে অদৃশ্য হয়ে গেছে। সওদাগর বাড়িতে তখন পিনপতন নীরবতা। রায়হানের প্রতিটি শব্দ যেন এক একটি পাথরের মতো সওদাগর সাহেবের বুকে বিচ্ছে। রায়া যে এক ভয়ঙ্কর জীবনে মৃত্যুর সন্ধিক্ষণ পার করে এসেছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, সেই কাল রাতের পর রায়া এখন কোথায়? সে কি বেঁচে আছে, নাকি হারিয়ে গেছে চিরতরে? ইমতিয়াজ সওদাগরের বিবর্ণ মুখ আর চোখের জমে থাকা জল দেখে রায়হান বুঝতে পারলেন মানুষটা ভিতর থেকে কতটা ভেঙে পড়েছেন। একজন বাবার এই অসহায়তা রায়হানের পেশাদার হৃদয়কেও যেন কিছুটা নাড়িয়ে দিল। তিনি ফাইলের উপর রাখা নিজের হাতটা নাড়াতে নাড়াতে তাদের আশ্বস্ত করার ভঙ্গিতে কিছুটা শান্ত গলায় বললেন, চিন্তা করবেন না চাচা মিয়া, নিজেকে শক্ত রাখুন। অপরাধী যেই হোক আর পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আমরা হাল ছাড়ছি না। আমি কথা দিচ্ছি, আমরা যেভাবেই হোক রায়াকে খুঁজে বের করব। সে এখন কোথায় বা কার কাছে আছে, সেই রহস্যের শেষ না দেখে আমি থামব না। রায়হানের গলার স্বর এক দৃঢ় প্রত্যয় ফুটে উঠল, কিন্তু তার এই সান্ত্বনা বাণী ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে থাকা রেহানা বেগম আর চাঁদনির কানে যেন সজোরে বজ্রাপাতের মতো আছড়ে পড়ল। রায়হানের প্রতিটি আশ্বাস তাদের জন্য হয়ে উঠল এক একটি বিৎ সংকেত। তারা বুঝতে পারল পুলিশের এই জাল যদি
একবার রায়ার কাছে পৌঁছাতে পারে, তবে তাদের সাজানো তাসের ঘর মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে। রায়হান এবার চলে যাওয়ার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তার তীক্ষ্ণ চোখ জোড়া একবার পুরো ঘরটা পর্যবেক্ষণ করে দরজার দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎই থেমে দাঁড়ালো। তার অনুসন্ধান দৃষ্টি গিয়ে পড়ল সোফার এক কোণে আড়ষ্ট হয়ে থাকা রেহানা বেগমের উপর। রেহানা বেগম তখন আঁচলের খুঁটিতে আঙুল জড়াচ্ছেন, যা তার ভিতরের অস্থিরতাকে স্পষ্ট করে দিচ্ছে। রায়হান লক্ষ্য করল রেহানা বেগমের চোখে মুখে খেলা করছে এক অজানা আতঙ্ক। চাঁদনিও তখন মাথা নিচু করে নখ খুঁজছে, যেন রায়হানের চোখের সাথে চোখ মেলালেই তার ভীষণ ভয়। রায়হান ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা রহস্যময় হাসি ফুটিয়ে রেহানা বেগমের দিকে সরাসরি তাকালেন। সেই চাউনি এতটাই ধারালো ছিল যে রেহানা বেগম কয়েক মুহূর্তের জন্য শ্বাস নিতেই ভুলে গেলেন। চিন্তা করবেন না আন্টি, আমি রায়কে খুঁজে বের করব এবং এর শেষটা দেখে ছাড়ব। কথাটা বলেই রেহানের উত্তরের অপেক্ষা না করে গটগট করে বেরিয়ে গেলেন। কিন্তু তার সেই সন্দেহভাজন চাউনি আর অর্থবাহ কথাগুলো রেহানা বেগম আর চাঁদনির মনে বিষাক্ত কাটার মতো বিঁধে রইল। তারা বুঝতে পারল রায়হান শুধু একজন দক্ষ অফিসারই নন, তিনি মানুষের মুখ দেখে ভিতরের অপরাধটুকুও পড়তে পারেন। রায়হান চলে যেতেই রেহানা বেগম ধপ করে সোফায় বসে পড়লেন। তার কপালে এখন বিন্দু বিন্দু ঘাম। খাবারের টেবিলে বসে অত্যন্ত নির্লুপভাবে খাবার খাচ্ছে আর কে। তার প্রতিটি অঙ্গভঙ্গি এক ধরনের রাজকীয় গাম্ভীর্য আর অদম্য আত্মবিশ্বাস ফুটে উঠছে। ইতিমধ্যেই তার কাছে খবর পৌঁছে গেছে যে ইমতিয়াজ সওদাগর রায়ার নিখোঁজ হওয়া নিয়ে থানায় ডায়েরি করেছেন। এমনকি পুলিশ অফিসার রায়হান যে সওদাগর বাড়িতে তদন্তে গিয়েছেন সেই খবরটাও তার অজানা নয়। সাধারণত এমন খবর যে কারোর কপালে চিন্তার ভাঁজ পড়ার কথা, কিন্তু আর্কের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তার পাথরের মতো কঠিন চেহারায় বিন্দুমাত্র বিচলন দেখা গেল না, বরং খবরের গভীরতা মেপে নিয়ে তার ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। থানা পুলিশ এসবের প্রতি তার বিন্দুমাত্র খেয়াল নেই, আর না আছে কোনো ভ্রুক্ষেপ। নিজের বিশাল কক্ষের নিস্তব্ধতা ভেঙে আরকে যখন আয়নার সামনে এসে দাঁড়ালো, তখন চারপাশের বাতাস যেন এক অদ্ভুত মাদকতায় ভারী হয়ে উঠল। তার গভীর অভিব্যক্তি যা কেবল চোখ ধাঁধানোই নয়, বরং হৃৎপিণ্ডের গতিও বাড়াতে সক্ষম। আয়নায় প্রতিফলিত হওয়া সেই অবয়বটি যেন কোনো রক্তে মাংসে গড়া জীবন্ত ভাস্কর্য, যার প্রতিটি রেখা পৌরুষের চরম পরাকাঠা ফুটে উঠেছে। আরকে যখন ধপধপে সাদা শার্টের বোতামগুলো এক এক করে আটকাচ্ছিল, তার সুঠাম বুকের পেশিগুলো কাপড়ের নিচে এক অস্থির সৌন্দর্য টান টান হয়ে ফুটছিল। ফিটিং শার্টটি তার প্রস্তর কাঁধ আর মেদহীন কোমর নিখুঁত, জ্যামিতি যেন চিৎকার করে বলছে তার কঠোর পরিশ্রমের কথা। এরপর অঙ্গে জড়িয়ে নিল কুচকুচে কালো রঙের ব্লেজারটি। কালো আর সাদা এই বিদ্রূপী মেশালে তাকে দেখাচ্ছে কোনো এক নিষিদ্ধ উপন্যাসের সেই রহস্যময় নায়কের মতো, যার এক চাউনিতে হাজার নারীর হৃদয় মুহূর্তেই ছাই হয়ে যেতে পারে। কবজিতে ঘড়ি পড়ার সময় তার হাতের শিরাগুলো বীরের মতো জেগে উঠছে, যা তার পৌরুষত্বটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। তার ঘন কালো চুলগুলো জেল মাখানো নেই, যার দারুণ আর অবাধ্য কিছু চুল কপালে এসে পড়েছে, যা তার কঠোর ব্যক্তির মাঝেও এক ধরনের বন্য প্রেমময়তার আভাস দিচ্ছে। পরিপাটি করে ছাটা দাড়ি আর তীক্ষ্ণ চোয়াল যেন কোনো দক্ষ ভাস্কর্যের নিপুণ হাতের কাজ। আর্কের করা পারফিউমের তীব্র সুবাস ঘরের গোমট আবহাওয়াটাকে মুহূর্তেই কেটে গেল। সেই সুঘ্রাণে অদৃশ্য এক জালের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল ঘুমন্ত রায়াকে। ঘুমের ভিতরেই অতল থেকে হঠাৎ করেই তার চেতনা ফিরে এলো।
নাকে আসা সেই পৌরশালী ঘ্রাণ যেন তার স্নায়ুতে এক অদ্ভুত শিরশিরানি ধরিয়ে দিল। রায়া চোখ মেলল, তবে তার দু চোখে তখনও রয়ে গেছে তন্দ্রার গাঢ় ঘোর। রায়ার বিছানায় আধশোয়া অবস্থায় অস্ফুটিত স্বরে কিছু বলতে গিয়েও থেমে গেল। অগোছালো চুলগুলো ঘুমু ঘুমু চোখে যখন সামনের বিশাল আয়নার দিকে তাকালো, তার দৃষ্টি যেন সেখানেই আটকে গেল। আয়নায় প্রতিফলনে ধরা দেওয়া সেই মানুষটিকে দেখে রায়া কয়েক মুহূর্তের জন্য নিজের অস্তিত্ব ভুলে গেল। মন্ত্রমুগ্ধ ন্যায় সে কেবল চেয়ে চেয়ে দেখতে লাগলো লোকটাকে। গভীর বদমেজাজি রাগী আর্কের বদলে এখন তার সামনে এক অন্য আর্কেকে দেখেই বুকের হৃৎস্পন্দন থেমে যায়। রায়া নিজের অজান্তে মনে মনে আওড়ালো, ইস, কি মারাত্মক সুদর্শন এই লোকটা। তার কালো ব্লেজারের আভিজাত্য আর সেই খুনি চাউনি যেন রায়ার হৃদয়ে এক অন্যরকম আতঙ্কের সাথে মুগ্ধতা মিশিয়ে দিল। সে চাইছিল চোখ সরিয়ে নিতে, কিন্তু আয়নায় সেই প্রতিফলক তাকে এক মায়াবী সম্মোহে আটকে রেখেছে। আর কি যখন টাইটা ঠিক করে নিচ্ছিল, রায়া তখন তার প্রতিটি নড়াচড়া দেখছিল এক অদ্ভুত তৃষ্ণা নিয়ে। এই যেন কোনো মানুষ নয়, বরং জীবন্ত এক শিল্পকর্ম, যা তার সামনে দাঁড়িয়ে তার সমস্ত ভাবনা উল্টোপাল্টা করে দিচ্ছে। হঠাৎই আয়নার কাছে দুজোড়া চোখের মিলন ঘটল। আর কি তার ব্লেজারের কলারটা ঠিক করছিল, তখনই সে লক্ষ্য করল আয়নার এক কোণে রায়ার সেই মন্ত্রমুগ্ধ চাউনি। রায়া তখন ঘোরের মধ্যে। লোকটার সৌন্দর্যের নেশায় সে এতটাই বিভোর ছিল যে সে ভুলেই গিয়েছিল সে কার দিকে এভাবে তাকিয়ে আছে। আর কি ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে আয়নার মাধ্যমে সরাসরি রায়ার চোখের দিকে তাকালো। সেই চাউনি এতটাই ধারালো ছিল যে রায়ার সম্মতি ফিরে পেতে এক সেকেন্ডেও সময় লাগলো না। এভাবেই ধরা পড়ে যাওয়ার লজ্জায় রায়ার সারা শরীর যেন মুহূর্তেই হিম হয়ে গেল। সে দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার চাদরের দিকে তাকালো। তার গাল দুটো লজ্জায় আর অস্বস্তিতে রক্তবর্ণ হয়ে উঠেছে। আর কি ধীর পায়ে আয়নার সামনে থেকে ঘুরে দাঁড়ালো। তার জুতোর প্রতিটি শব্দ রায়ার হৃৎপিণ্ডে হাতুড়ির মতো আঘাত করছিল। সে ধীরালয়ে রায়ার একদম শিওরে গিয়ে থামল। ঘরের বাতাস এখন কেবল আর্কের পারফিউমের ঘ্রাণ আর এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। হঠাৎই আর্কে নিচু হয়ে রায়ার কানের কাছে মুখ আনল। তার তপ্ত নিঃশ্বাস রায়ার ঘাড়ে লাগতেই মেয়েটা শিউরে উঠল। কারো দিকে এভাবে তাকিয়ে থাকাটা বিপজ্জনক হতে পারে ডার্লিং, বিশেষ করে সে যদি হই আমি। রায়া ভয়ে গুটিয়ে গেল। কোনো মতে নিজের শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে নিচু স্বরে বলল, আ- আ- আম- আমি আসলে রায়া কথা শেষ করতে পারল না। তার পূর্বে আরকে সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুছে রায়ার দিকে একবার শেষ নজর বুলিয়ে নিল। রায়া তখন লজ্জায় আর আড়ষ্টতায় বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আর কি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গটগট পায়ে বেরিয়ে এলো ঘর থেকে বেরোবার সময় তার সুগন্ধি ঘ্রাণটা যেন পুরো করিডোর জুড়ে এক অদৃশ্য মায়া ছড়িয়ে দিল। সে যখন সিঁড়ি দিয়ে ধীরালয়ে নিচে নেমে আসছিল, তখন প্রতিটি পদক্ষেপ তার চকচকে চামড়ার জুতোর শব্দ যেন কোনো এক আগন্তুক ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। তার এই রূপ কেবল সৌন্দর্যের নয়, বরং এক আদিম ক্ষমতার বহিঃপ্রকাশ। তাকে দেখে যে কেউ পূর্বের দৃশ্যে তার মায়াবী অথচ ভয়ঙ্কর ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য। আজ বহুদিন পর আর কি তার অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সচরাচর তাকে অফিসের চার দেওয়ালের যান্ত্রিকতায় আটকে থাকতে দেখা যায় না। সে চিরকালই আড়াল থেকে নিজের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত। তার অনুপস্থিতিতে এই বিশাল ব্যবসায়িক রাজত্বে সমস্ত দায়িত্ব আর জটিলতার দীর্ঘ সময় ধরে আগলে রেখেছে জুলফিকার। অত্যন্ত ধূর্ত এই মানুষটি ছায়ার মতো আর্কের প্রতিটি কাজ সামলে নেয় বলেই আর্কিকে কখনো বাড়তি দুশ্চিন্তা করতে হয় না।
জুলফিকার শুধু আর্কের বন্ধু নয়, বরং তার দুর্ভেদ্য দুর্গের প্রধান সেনাপতি। অফিসের খুঁটিনাটি থেকে শুরু করে কোটি টাকার ডিল সবই জুলফিকার নিখুঁতভাবে পরিচালনা করে বলেই আর্কি আজ এতটা নিশ্চিন্তে থাকতে পারে। তবে দীর্ঘ বিরতির পর আজ যখন আর্কের বিএমডব্লিউ গাড়ি অফিসের প্রধান ফটকে এসে থামল, তখন উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের বুকে ধুকপুকানি এক নিমেষে বেড়ে গেল। চারদিকে এক থমথমে নীরবতা নেমে এলো, যেন সময় নিজেই তাদের আগমনের অপেক্ষায় থমকে দাঁড়িয়েছে। আরেক থেকে তার এক পা যখন মাটিতে পড়ল, তখন অফিসের সিকিউরিটি থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা পর্যন্ত এক অজানা সম্মোহনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। গাড়ির দরজা পেরিয়ে আরকে যখন তার দীর্ঘ সুঠাম দেহ আর তীক্ষ্ণ চোয়াল নিয়ে বেরিয়ে এলো, তখন অফিসের মেয়েদের মনের ভিতরে যেন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেল। কাছের উপরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তরুণী কর্মচারীরা তাদের কাজের ফাইল হাত থেকে প্রায় ফেলেই দিচ্ছিল। তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই পৌরুষদীপ্ত মুখটির দিকে, যেখানে কাঠিন্য আর সৌন্দর্যের এক সহাবস্থান। কেউ কেউ একে অপরের কানে ফিসফিস করে বলছিল, মানুষ এতটাও সুদর্শন হতে পারে। তাদের মুগ্ধ চোখের পলক যেন পড়ছিলই না। সাদা শার্ট আর কালো ব্লেজারের সেই বিধ্বংসী লুকে আরকে যেন কোনো স্বপ্নের রাজপুত্রের চেয়েও কম লাগছিল না। অফিসের যান্ত্রিক পরিবেশ, আর্কের পারফিউমের ঘ্রাণ এক প্রকার লামহা ছড়িয়ে পড়ল, এক রোমাঞ্চকর আবেশ তৈরি করল। আরকে ভিতরে প্রবেশ করতেই সকল কর্মচারীরা তড়িঘড়ি করে যে যার কাজে লেগে পড়েছে। এই লোকটার সম্পর্কে তাদের কিছুটা হলেও ধারণা আছে। তারা কেউ নিজের চাকরির ঝুঁকি নিতে চায় না, আর না চায় নিজের জীবনের। তবে মেয়ে কর্মচারীগুলোর দৃষ্টি যেন বাধাই মানছে না, জোরপূর্বক আর চোখে তাকিয়ে দেখছে নিষিদ্ধ লোকটাকে। আরকে করিডোর দিয়ে তার দীপ্ত পায়ে হেঁটে যাওয়ার প্রতিটি শব্দ যেন অফিসের দেওয়ালে দেওয়ালে এক সতর্কবার্তা পৌঁছে দিচ্ছিল। তার বড় শীতল চাউনি যেদিকেই যাচ্ছিল, সেদিকেই মানুষগুলো এক অদ্ভুত ভয়ের সাথে গভীর শ্রদ্ধায় মাথা নত করছিল। লিফটের দিকে যাওয়ার সময় তার এই রাজকীয় উপস্থিতি পুরো অফিস পাড়ায় এক নতুন প্রাণীর সঞ্চার করল, যা কেবল কোনো সাধারণ বসের আগমন নয়, বরং এক মহাকাব্যিক নায়কের রাজ্যাভিষেকের মতো মনে হচ্ছিল। নিজের ব্যক্তিগত কেবিনের টেবিলের উপর স্তূপকৃত কিছু ফাইল নিয়ে পাথরের মতো স্থির হয়ে বসে আছেন পুলিশ অফিসার রায়হান। সিলিং ফ্যানে অঘোরের ঘর্ণনের শব্দ ছাড়া পুরো ঘর আর কোনো শব্দ নেই। লোকটার চোখে মুখে আজ অস্বাভাবিক গভীর, যেন কোনো এক অমাংসিক রহস্যের জট তার মনের ভিতরে তোলপাড় সৃষ্টি করেছে। টেবিলের উপরে ছড়িয়ে থাকা নথিগুলো প্রতিটি পাতায় তার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ। ফাইলগুলোর উপর দিয়ে যখন তার আঙুলগুলো সাবলীলভাবে ঘুরে বেড়াচ্ছিল, তখন তার কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে উঠছিল। রায়হানের এই গাম্ভীর্য কেবল দপ্তরিক কোনো কাজের চাপ নয়, বরং এটি এক অভিজ্ঞ শিকারীর সেই নীরবতা, যে শিকারের খুব কাছাকাছি পৌঁছেও তাকে ধরতে পারছে না। রায়হান হঠাৎই কি মনে করে সেখান থেকে মোটা একটা ফাইল হাতে তুলে নিল। ধীর স্থির ভাবে ফাইলের পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই রায়হানের হাতে এক জায়গায় গিয়ে থেমে গেল। একটি বিশেষ নথিতে বড় বড় অক্ষরে লেখা, ডার্ক টেবিল মাফিয়া গ্রুপ। তার চোখের মণি দুটো মুহূর্তে সংকুচিত হয়ে এলো। সে এই নাম আগেও শুনেছে, দ্য মুন লাইট বারে তদন্ত করতে গিয়ে। এরপর ইমতিয়াজ সওদাগরকেও এই বিষয়ে জানিয়েছিল। ডার্ক ডেভিল এই নামটা শহরের অপরাধ জগতের এক আতঙ্কের নাম, এক দৃশ্যে কালো ছায়া, এক অদৃশ্য কালো ছায়া, যা পুরো শহরের শিরায় উপশিরায় নিজের বিষ সরিয়ে রেখেছে। আর সেই ভয়ঙ্কর সাম্রাজ্যের শিখরে বসে থাকা মানুষটির নাম
সেখানে জলজল করছে। আর কে? রায়হান ফাইলে থাকা প্রতিটি কাগজ তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও সেই রহস্যময় মানুষটির একটা ছবিও খুঁজে পেল না। মাফিয়া জগতের এই সম্রাট যেন এক অশরীরী সত্তা। তার নাম সবার মুখে মুখে, তার ক্ষমতা সবার হাড় কাঁপানো ভয়ের কারণ, অথচ তার অবয়বটা এখনো আইনের ধরাছোঁয়ার বাইরে। পুলিশ ইনভেস্টিগেশনের রিপোর্টে আরকের নামের পাশে ছবির জায়গাটা শূন্য পড়ে আছে, যেন সেখানে এক অত্যন্ত অন্ধকার গহ্বর। আরকে অনেকেই সশরীরে দেখেছে ঠিকই, তবে যারা দেখেছে তারা আর বেঁচে নেই। যারা বেঁচে আছে তারা ভয়ে এমনভাবে কুঁকড়ে আছে যে কেউ মুখ খোলার মতো সাহসটুকুও পাচ্ছে না। সেটা রায়হান ভালো করেই বুঝতে পেরেছে। আর এটা বুঝতেই রায়হানের পিত্তি জ্বলে উঠল। সে প্রচন্ড রাগে টেবিলের উপরের ফাইলটা সজোরে আছাড় মারল। কেবিনের মৃদু আলোয় তার চোয়ালের শক্ত রেখাগুলো বারবার জানান দিচ্ছে সে কোনো এক বড় সত্যের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। ফাইল থেকে একবার চোখ তুলে সে শূন্য দৃষ্টির সামনের দেয়ালের দিকে তাকালো। তার সেই শান্ত চোখের মণি দুটো এক ধরনের জেদ খেলা করছে। সে জানে এই স্তূপকৃত কাগজগুলোর আড়ালে লুকিয়ে আছে সেই সূত্র, যা তাকে রায়হার নিখোঁজ রহস্যের মূল হেনস্থার কাছে নিয়ে যাবে। কিন্তু প্রতিপক্ষ যে কোনো সাধারণ কেউ নয় তা তার এই গুমোট হয়ে থাকা মুখচ্ছবি দেখে স্পষ্ট বোঝা যায়। রায়হানের ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। চেয়ারে সামান্য হেলান দিয়ে কলমটা হাতে নিয়ে টেবিলে মৃদু টাল ঠুকতে লাগলো। তার নীরবতা যেন কোনো এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগের পূর্বাভাস। মাগরিবের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। বাইরের আকাশে অন্ধকারের নীল চাদরটা ধীরে ধীরে কালো হয়ে আসছে, আর তার সাথেই পাল্লা দিয়ে নেমেছে হাড় কাঁপানো ঠান্ডা। ঘরের উষ্ণতা ছেড়ে রায়া বারান্দায় দোলনাতে এসে বসেছে। তার কোলে গুটিসুটি মেরে শুয়ে আছে রোজি, বরফের মতো সাদা। তুলতুলে এই ছোট্ট বিড়াল ছানাটিকে রায়া ভালোবেসে এই নামেই ডাকে। বিড়াল ছানাটিও বেশ চমৎকার। সে বাধ্য মেয়ের মতো রায়ার কোলে চুপচাপ বসে থেকে বড় বড় চোখে চারপাশটা দেখছে। বারান্দায় এই দোলনাটা আজ সকাল পর্যন্ত এখানে ছিল না। দুপুরের দিকে মাইকেল যখন এসেছিল তখনই সে এই দোলনাটি সেট করে দিয়ে যায়। মাইকেলের সাথে একজন অভিজ্ঞ ডাক্তারও এসেছিলেন। গতরাতে সে দৌড়াদৌড়ির সময় ঝোপঝাড়ার গাছের ডালপালায় আছড়ে রায়া শরীরের কয়েকটা জায়গা কেটে ছিঁড়ে গিয়েছিল। ডাক্তার খুব যত্ন করে তাকে সেগুলো পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন। দোলনায় দুলতে দুলতে রায়া সেই কাটা জায়গাগুলোর দিকে তাকালো। ক্ষতগুলো হয়তো সেরে যাবে, কিন্তু মনের ভিতরের যে ক্ষতটা তৈরি রয়েছে তা কি এত সহজেই সরবে? কনকনে ঠান্ডা বাতাস এসে রায়ের মুখে স্পর্শ করতেই সে তার গায়ের চাদরটা আরো ভালো করে জড়িয়ে নিল। বিড়ালছানা রোজি তখন রায়ার ওম পেয়ে তার গায়ের সাথে আরো লেপটে গেল। রায়া আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, এই বিশাল মায়াজালে সে আর কতদিন এভাবে বন্দী থাকবে? তার কি মুক্তি নেই? মাগরিবের আজান শেষ হওয়ার পর সন্ধ্যা স্নান আলো যখন ঘরের কোণে দীর্ঘশ্বায়ী ছায়া ফেলছিল, রুবাইয়া বেগম তখন জায়নামাজে আছড়ে বসে আছেন। তার চোখ দুটো বেয়ে শ্রাবণের ধারা যা গড়িয়ে পড়ছে বার্ধক্যর বলিরেখার পড়া শীর্ণ গালবে। বিকেলের বিদায়ী আলোটুকু মুছে গিয়ে যখন গোধূলির ধূসর অন্ধকার নেমে এসেছে, বৃদ্ধা তখনও জায়নামাজে আছড়ে শ্রেষ্ঠার কাছে নাতনির জন্য আরজি পেশ করছেন। তার শীর্ণ হাত আর তাসবিহির অনবরত ঘুরে চলেছে, ঠিক যেমন তার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে নিখোঁজ নাতনিকে ঘিরে এক পৃথিবীর দুশ্চিন্তা। রায়া রুবাইয়া বেগমের কলিজার টুকরো। গত 10-15 দিন যেন এক একটি মহাকালের মতো দীর্ঘ মনে হচ্ছে তার কাছে। নাতনির দুশ্চিন্তায় বৃদ্ধার শরীর আজ ক্ষয়ে ক্ষয়ে প্রায় আত্মরা। অন্তরে কেবল এক অজানা আশঙ্কার দাবদাহ। বারবার তিনি ইমতিয়াজ সওদাগরের মুখোমুখি হয়েছেন, কম্পিত স্বরে জানতে চেয়েছেন রায়ার সংবাদ। বাপ,
আমার রায়া মা কোথায়? ও কেমন আছে? কোথায় আছে? কবে ফিরবে? কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তরেই মিশেছে কেবল এক দুঃসঙ্গ স্তব্ধতায়। ইমতিয়াজ সওদাগর পাথরের মূর্তির মতো নির্বিকার থেকেছেন। তার এই মৌনতা রুবাইয়া বেগমের হাহাকারকে আরো বাড়িয়ে দিয়েছে। কোনো এক গভীর বেদনার চাদরে নিজেকে মুড়িয়ে রেখে ইমতিয়াজ সওদাগর বারবারই থেকেছেন নিরুত্তর, যেন শব্দ উচ্চারণ করলেই ভেঙে পড়বে তার গড়ে তোলা কোনো অদৃশ্য পাঁচিল। অন্ধকার ঘনীভূত হওয়ার সাথে সাথে রুবাইয়া বেগম তাসবি পাঠের শব্দ গাঢ় হয়, আর তার চোখের পানি জায়নামাজে ভিজিয়ে দিয়ে স্রেষ্টার কাছে খুঁজে পেরে এক মুঠো সান্ত্বনা। মাগরিবের শেষে রেশটুকু মুছে গিয়ে চারপাশে এখন গাঢ় অন্ধকার ডুবে গিয়েছে। বারান্দায় দোলনায় বসে দূরে অন্ধকারে অতল গহ্বরে দৃষ্টি মিলে দিয়েছে রায়া। ক্ষণে ক্ষণে হিমেল বাতাস তার খোলা চুলগুলোকে অবিন্যস্ত করে দিচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। দোলনার প্রতিটি দুলুনিতে যেন তার হৃৎপিণ্ডের হৃৎস্পন্দনগুলো এক অজানা হাহাকার দুলে উঠছে। অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে রায়ার মনের আয়নায় ভেসে উঠল তার দাদিমার সেই মায়াবী মুখের ছবি। আজ এই ঐশ্বর্য মরিত বাড়িতে নিঃসঙ্গতার দাদিমার সেই মামা গন্ধমাখা আঁচলটার জন্য তার বুকটা ফেটে যাচ্ছে। তিনি এখন কি করছেন? ঠিকমতো খাচ্ছেন তো, নাকি নাতনির ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকতে থাকতে চোখের জল ফেলছেন, নাকি নিষ্ঠুর পৃথিবী তাকে বুঝিয়ে দিয়েছে যে রায়া আর ফিরবে না, আর তিনিও ধীরে ধীরে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন। ভুলে যাওয়া এই শব্দটা মাথায় আসতেই রায়ের ভিতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। দাদিমার সেই নিঃস্বার্থ স্নেহের কথা মনে পড়তেই সে আর নিজেকে সামলাতে পারল না। দুই হাত মুখে ঢেকে হুড়মুড় করে কেঁদে উঠল রায়া। তার কান্নার শব্দে বারান্দায় নিস্তব্ধতা চিরে এক করুণ সুর তৈরি করেছে। সে জানে এই বিশাল স্বার্থপর পৃথিবীতে ওই একটা মানুষই ছিল, তার একমাত্র ধ্রুবতারা, যার কাছে রায়া মানে কোনো স্বার্থ নয়, কোনো রূপসী পুতুল নয়, বরং তার কলিজার টুকরো। কোলে শুইয়ে থাকা বিড়ালছানার রোজি হয়তো রায়ার শরীরের কম্পন টের পেয়ে একটু নড়ে চড়ে বসল, কিন্তু রায়ার চোখের জল তখন শ্রাবণের ধারার মতো গড়িয়ে পড়ছে। এই অভিজাত রাজকীয়তা তাকে দুমুঠো শান্তি দিতে পারছে না, যা এক সময় দাদির সেই জীর্ণ আঁচলটায় অনাহাসেই দিত। নিজের ব্যক্তিগত কেবিনে অত্যন্ত আয়েশ করে বসে আছে আর কে। তার সামনে রাখা ল্যাপটপে নীলচে আলো এসে পড়েছে তার কঠোর মুখবয়বে। সে হাতে ফোন থেকে দৃষ্টি সরিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্ত আর বিতৃষ্ণায় চোখ মুখ কুঁচকে গেল। দাঁত কিরমির করে নিজের মনেই অজান্তে বিড়বিড় করে উঠল, এই মেয়েটার সমস্যা কি? কিছুক্ষণ পর পর এভাবে ভ্যাবে করে কাটছে কেন? বিরক্তির রেশ কাটল না তার। ফোনটা পকেটে ঢুকিয়ে ল্যাপটপে নিজের আরো কাছে নিল সে। স্ক্রিনে তখন অতি সূক্ষ্ম লেন্সের কারসাজিতে রায়ার প্রতিটি নড়াচড়া স্পষ্ট ধরা পড়ছে। দেখা যাচ্ছে রায়া বারান্দায় বসে দোলনায় বসে শীতে কাঁপছে, আর খানিক বাদে বাদে ডুকরে ডুকরে কাচ্ছে। কনকনে ঠান্ডায় তার পরনে একটা পাতলা চাদর ছাড়া আর কিছুই নেই। আর্কের বিরক্তি এবার চরম পর্যায়ে পৌঁছালো। মনে মনে আওড়ালো, এই মেয়ের শরীর চামড়া কি গন্ডারের চামড়া? ঠান্ডা লাগে না নাকি? শীতের প্রকোপে রায়ের ঠোঁটগুলো নীল হয়ে আসছে, অথচ সে এই নীলুপ্পির মতো কাঁদছে। দৃশ্যটা আর্কের মস্তিষ্কে অদ্ভুত এক অস্বস্তি তৈরি করলো। মূলত দুপুরের দিকে মাইকেল যখন দোলনা আর ডক্টর নিয়ে মেনশনে গিয়েছিল, তখন আর্কের নির্দেশে অত্যন্ত চতুরতার সাথে বারান্দায় আর রায়ার ঘরে আনাচে কানাচে কিছু হাই ডেফিনিশন সূক্ষ্ম গোপন ক্যামেরা বসিয়ে এসেছিল। উদ্দেশ্য একটাই, রায়া যেন এক মুহূর্তের জন্য আর্কের চোখের আড়াল না হতে পারে, আর্কে যেন সবসময় নজর রাখতে পারে মেয়েটার উপরে। রায়ার কান্না যেন থামার লক্ষণই নেই, আর আর্কের কপালে চিন্তার ভাঁজগুলো গভীরতর হয়ে যাচ্ছে। রায়া অবুঝ কান্না তাকে
কেন এত বিচলিত করছে তা তার নিজের কাছে এক রহস্য। আর কে প্রচন্ড ক্ষোভে ল্যাপটপটা সজোরে বন্ধ করে দিল। সেই ধাতব শব্দটা যেন তার মনের ভিতরের অস্থিরতার বহিঃপ্রকাশ। দাঁতে দাঁত চেপে সে উঠে দাঁড়ালো। না, আর পারা যাচ্ছে না। এই মেয়েটার একটা ব্যবস্থা এখন করতেই হবে, নয়তো এই কান্নার তপ্ত স্রোত তাকে জ্বালিয়ে মারবে। ভেবেই আর কি বসা থেকে উঠে দাঁড়ালো। সোফার উপরে অবহেলায় পড়ে থাকা কোটটা এক ঝটকায় উঠিয়ে নিল। কোটটা গায়ের উপরে না গলিয়ে কেবল দুই ঘাড়ের উপর ঝুলিয়ে দিয়ে গভীর ভঙ্গিতে পা বাড়ালো। তার প্রতিটি পদক্ষেপের শব্দে কেবিনের মাঝে যেন কেঁপে উঠছে। গটগট পায়ে সে কেবিন থেকে বেরিয়ে আসার সময় তার চোখে মুখে ছিল এক অদ্ভুত কঠোরতা। অন্ধকার করিডোর দিয়ে হাঁটার সময় তার ছায়াটি থেকে দীর্ঘতর হচ্ছিল। আর কে বুঝতে পারছে রায়ের এই অবুঝ হাহাকার তার লোহা কঠিন স্নায়ুগুলোতে এক ধরনের চির ধরিয়েছে। নিজের ভিতরে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করলো আর কে। তবে তবে কি সে দুর্বল হয়ে পড়ছে? তার মতো একজন মানুষ যার এক ইশারায় এই শহরের অন্ধকার জগৎ থরথর করে কাঁপে, সে কিনা এই সামান্য মেয়ের চোখের জলের বিচলিত হচ্ছে। সে মনে মনে নিজেরকেই প্রশ্ন করল, কেন কেন এই মেয়েটার উপরে সে নিয়ন্ত্রণ হারাচ্ছে? কেন তার প্রতি এই অদ্ভুত টান অনুভব করছে? তবে কি সেই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে? না, পরক্ষণে নিজের এই মনের ভাবালু এক ঝটকায় সরিয়ে দিল সে। চোয়াল শক্ত করে বিড়বিড় করে উঠল, না, অসম্ভব। আর্কের দুর্বলতা হতে পারে না। এই পৃথিবীতে আর্কের কোনো দুর্বলতা নেই, না আগে কখনো ছিল, না কখনো থাকতে পারে। এই মায়া মমতার এসব তো তুচ্ছ মানুষের কারবার। ওসব ছোট লোকই ইমোশন আর্কের ডিশ গ্যালারিতে নেই, থাকতে পারে না। বলেই আর কে হাঁটার গতি বাড়ালো। এই মুহূর্তে তার মেনশনে ফিরতে হবে। ইন্সপেক্টর রায়হান এখন পুরোপুরি মরিয়া। রায়াকে খুঁজে বের করার জন্য সে এক মুহূর্ত স্থির থাকতে পারছে না। তার কাছে এখন দিনরাত এক করে রায়াকে উদ্ধার করাটাই বড় হয়ে দাঁড়িয়েছে। তাসের ঘরের মতো সাজানো এই শহরের প্রতিটি অলিতে গলিতে আর অন্ধকার ডেরাগুলোতে তিনি হন্য হয়ে খুঁজছেন একটাই সূত্র। রায়াকে ফিরে পাওয়ার এই লড়াইয়ে তিনি নিজের অস্তিত্বকেই তুচ্ছ জ্ঞান করছেন। তার এখন একটাই লক্ষ্য, যে করেই হোক রায়াকে ওই অন্ধকার গহ্বর থেকে টেনে বের করে আনা। রায়হান যেমন রায়াকে পেতে মরিয়া, তেমনি সে আদা জল খেয়ে লেগেছে আর্কের পিছনে। রায়হানের তীক্ষ্ণ মস্তিষ্ক বুঝে নিয়েছে দ্য মুনলাইট বারে হামলা করা, রায়ান নিখোঁজ হয়ে যাওয়া, এমপির ছেলের লাশ বাড়িতে পাঠানো থেকে শুরু করে এই সব কিছুর মূল হত্যা ওই লোকটাই। তাই রায়হান এখন এক শিকারী চিতার মতো আর্কের পিছনে পড়েছে। আর্কের প্রতিটি গোপন লেনদেন আর তার ওই দুর্ভেদ্য ডার্ক টেবিল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিতে রায়হান এখন প্রতিজ্ঞাবদ্ধ। আইনের খোরকাতা ছাপিয়ে এক ব্যক্তিগত আক্রোশ আর আইনের সমন্বয় ঘটেছে তার ভিতর। তিনি জানেন আর্কের পিছনে লাগা মানে যমরাজের সাথে পাঞ্জা লড়া। তবুও রায়হান পিছু হটছেন না, বরং তিনি আরো বেশি মারমুখী হয়ে উঠেছেন এই অন্ধকার রাজাকে তার সিংহাসন থেকে টেনে নিচে নামাতে। একদিকে রায়াকে ফিরে পাওয়া, এক তীব্র হাহাকার, আর অন্যদিকে আর্কেকে ধ্বংস করার এক বিধ্বংসী পরিকল্পনায়। এই দুয়ের চাপে রায়হান এক অদ্ভুত চলন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়ার অপেক্ষা। রায়হানের এই অমননীয় সংকল্প যেন জানান দিচ্ছে এই লড়াই শেষ না দেখে তিনি থামবেন না। হয় সত্যের জয় হবে, নয়তো এই সংঘাতের দাবানলে সব ছারখার হয়ে যাবে। ইন্সপেক্টর রায়হান যখন হন্য হয়ে শহরের প্রতিটি ধূলিকণা চষে বেড়াচ্ছে, তখন সেই ঝড়ের গন্তব্য সম্পর্কে আর্কে ইতিমধ্যে পূর্ণ অবগত। রায়হানের প্রতিটি পদক্ষেপ, তার প্রতিটি শ্বাস প্রশ্বাসের খবর এখন আর্কের হাতের তালুর মতো স্পষ্ট। রায়হান কখন কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কি করছে, এমনকি রায়াকে ফিরে পেতে তার ওই ব্যাকুলতা হাহাকার, সবই বিশেষ সোর্স মারফত যথাসময়ে পৌঁছে গেছে আর্কের কাছে।
অথচ এত কিছুর পরেও মানুষটা পাথরের মতো শীতল। সে যেন এক নিস্পৃহ দর্শক, যে নাটক সম্পর্কে দৃশ্যপটের আগে থেকেই জানে। এক রহস্যময় নির্বিকার শ্রোতা হয়ে সে কেবল দূর থেকে রায়হানের প্রতিটি কর্মকাণ্ড দেখে চলেছে, যেমন এক ক্ষুধার্ত বাঘ তার শিকারের ব্যর্থ ছটফটানি দেখে পৈশাসিক আনন্দ পায়। অন্যদিকে আর্কের গ্রুপের ক্যান্ডিডেটরা রায়হানের এই বাড়াবাড়ি দেখে আর স্থির থাকতে পারছে না। তাদের রক্ত এবার টকবক করে ফুটছে। একজন সাধারণ পুলিশ অফিসার তাদের বস এবং সাম্রাজ্যে হানা দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। এটা তারা মেনে নিতে পারছে না। তারা যেন ক্ষুধার্ত নেকড়ের মতো ওত পেতে আছে রায়হানকে আস্ত চিবিয়ে খাওয়ার জন্য। রাগে তাদের হাত নিষ্পিস করছে, কিন্তু তাদের হাত পা লোহার শিকল দিয়ে বাঁধা, তাই তারা আপাতত চুপ। তারা কেবল কঠিন নিস্তব্ধতার আড়ালে নিজের আক্রোশকে চেপে রেখেছে আর অপেক্ষা করছে এক চূড়ান্ত সংকেতের। রায়হান জানে না সে যে এক বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে দেশলাই জ্বালানোর চেষ্টা করছে, যেখানে বিস্ফোরণ ঘটার জন্য কেবল একটা চোখের পলকই যথেষ্ট। ঘড়ির কাঁটায় তখন সময়টা 8:15। নিস্তব্ধ মেনশনের বারান্দায় রায়া পাথরের মূর্তির মতো ঠায় বসে আছে। বাড়ির মেয়েগুলো কয়েকবার খাবারের জন্য ডাকাডাকি করে সাড়া না পেয়ে এখন হাল ছেড়ে দিয়ে চুপ হয়ে গেছে। রাতের আকাশ জুড়ে আজ রূপালী থালার মতো এক বিশাল পূর্ণিমার চাঁদ উঠেছে। সেই মায়াবী জ্যোৎস্নায় চারপাশ ভেসে যাচ্ছে, আর চারিদিক ঘিরে ধরেছে অগণিত নক্ষত্রের মেলা। রায়া মুগ্ধ নয়নে সেই অসীম নীলিমার দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল। আমি যে কবে এখান থেকে মুক্তি পাবো, কবে এই খোলা আকাশটায় ডানা মেলে উড়ে বেড়াবো। ঠিক তখনই এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর নিস্তব্ধতা ছেড়ে প্রতিধ্বনিত হলো। সেই দিন এই জন্মে আর আসবে না। অর্থকৃত এই শব্দে রায়া ভয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পিছনে ঘুরতেই সে সজোরে ধাক্কা খেল আর্কের প্রস্তর আর কঠিন বুকের সাথে। লোকটার শরীরের কড়া পারফিউম আর তীব্র পৌরুষালী ঘ্রাণ রায়ার শিরদাঁড়া দিয়ে এক হিমস্রোত পেয়ে গেল। সে চটজলদি আর্কের বুক থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকাতেই আতঙ্কে কুঁকড়ে গেল। 2 কদম পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেই আর্কের ভ্রুযুগল কুঁচকে রায়ার চোখের দিকে তাকালো। রায়া কিছু বুঝে ওঠার আগে আর্কে হ্যাচকা টানে রায়াকে নিজের বুকের সাথে লেপ্টে দাঁড় করালো। ভয়ে রায়ার সারা শরীর রীতিমতো কাঁপছে। আর্কে তার তীক্ষ্ণ দৃষ্টিতে রায়াকে আপাদমস্তক একবার মেপে নিল। অদ্ভুত ব্যাপার, এই মেয়েটার কাছাকাছি এলে আর্কের ভিতরে সেই লৌহমানব সত্তাটা কেমন যেন ঝিমঝিমিয়ে পড়ে। সে নিজের সত্তাকে ভুলে যায়, খেই হারিয়ে ফেলে তার স্বভাবজাত কঠোরতায়। এত কাঁপাকাঁপি করছেন কেন সুইটহার্ট? এত কিছু করার পরও আপনার কাঁপাকাঁপি কমছে না? ভেরি ব্যাড। রায়া পাগলের মতো নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করেছে। আর কিবার দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। রায়াকে নিজের আরো কাছে টেনে এনে নিলুপ্ত নিঃশ্বাস ফেলে হিসিয়ে বলল, এভাবে নড়াচড়া করিয়েন না, আমার কিছু মিছু করতে ইচ্ছে করে। কথাটা কানে যেতেই রায়া মুহূর্তেই স্থির হয়ে গেল। ভয় সে নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। পাছে নড়াচড়া করলে লোকটা যদি সত্যিকারের ভয়ঙ্কর কিছু করে বসে। গুড গার্ল, এখন আমাকে একটা চুমু খান। আমি খেলে তো আবার সহ্য করতে পারবেন না, তার চেয়ে ভালো আপনি না হয় একটা চুমু খান। কথাটা শেষ হতে না হতেই রায়া এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে ঝড়ের বেগে ঘরের ভিতরে দৌড়ে পালালো। লোকটা যে এতটা নির্লজ্জ আর ঠোটকাটা হতে পারে তা ওর কল্পনার বাইরে ছিল। ঘরে ঢুকেই সে দ্রুত বিছানায় গিয়ে গায়ের উপর কম্বল টেনে চোখ মুখ ঢেকে শুয়ে পড়ল। আর্কে রায়ার পলায়ন আর ছেলে মানুষের কাণ্ড দেখে বেশ মজা পেল। সে রায়াকে আরো একটু বিরক্ত করার জন্য ঘরে ঢুকে পড়ল। ধীর পায়ে বিছানার কাছে গিয়ে কোনো সতর্কতা ছাড়াই একটানে সরিয়ে ফেলল রায়ার গায়ের কম্বলটা। রায়া তড়িঘড়ি করে উঠে বসল। আতঙ্কে সে বারবার শুকনো ঢোক গিলছে। ততক্ষণে আর্কে বিছানায় জেকে বসেছে। রায়া ভয়ে বিছানার এক কোণে পিছাতে পিছাতে রিনরিনিয়ে গলায় মিনমিন করে বলল, প্লিজ এখান থেকে চলে যান, আমার কাছে আসবেন না, প্লিজ। কিন্তু কে শোনে কার কথা?
আর সে যদি হয় স্বয়ং আরকে। তবে অনুরোধ যে অরণ্যরোধন তা রায়া ভালো করেই জানে। আরকে দুষ্টু হেসে রায়ার দিকে এগোতে এগোতে মেঘগম্ভীর কণ্ঠে নিজের সবচেয়ে পছন্দের গানটি গেয়ে উঠল। Lucky, lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever know about all the you tell me that you do. Las cosas que tú me haces a mí. গাইতে গাইতেই আরকে এক ঝটকায় রায়ার পা দুটো খপ করে ধরে ফেলল। সে শক্ত হাতে স্পর্শে রায়া আর্তনাদ করার সুযোগটুকুও পেল না। এক টানে তাকে বিছানার মাঝখানে নিজের একদম কাছে নিয়ে এলো লোকটা। রায়া সারা শরীর ভয়ে হিম হয়ে গেছে, অথচ আরকে চোখের দৃষ্টি তখন এক অদ্ভুত নেশা। সে রায়ার আরো কাছে ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস রায়ার চোখে মুখে আছড়ে পড়ছে। সে গভীর আর মোহময় কণ্ঠে মাদকতা মিশিয়ে সে ফিসফিস করে বলল, দুনিয়ার শ্রেষ্ঠ আফিমের নেশার চেয়ে তোমার উষ্ণ সান্নিধ্য আমার কাছে বেশি আরাধ্য। দিব্য মদিরার চেয়েও ভয়ানকভাবে আমি আজ তোমাকে পান করতে উন্মুখ। নিজে পাপিষ্ট আর অপবিত্র ছিলেও তোমার এই শ্বেতশুভ পবিত্র প্রতি আমার এই অখণ্ড লোভ বড্ড বেমানাম, বড্ডই অদ্ভুত। রায়া নির্বিকার নিস্পন্দ। লোকটার চোখের ওই মরণ নিঃশ্বাস সে যেন ক্রমশ তলিয়ে যাচ্ছে। আরকে এক হাত দিয়ে রায়ার গালের অবিন্যস্ত চুলগুলোকে কানের পিছনে গুঁজে দিল। তার আঙুলের স্পর্শে রায়া বারবার শিউরে উঠছে। আরকের কণ্ঠস্বর আরো নিবিড়, আরো গাঢ়। সত্যি বলতে আজ আমি কিছু করার চিন্তা ভাবনা নিয়ে আপনার কাছে আসিনি। ভেবেছিলাম শুধু দেখব এই অবাধ্য মেয়েটা আর কতটা কাঁদতে পারে, কিন্তু এখন। সে এক মুহূর্ত থামল। তার আঙুলের অগ্রভাগ দিয়ে রায়ার থুতনি আলতো করে উঁচিয়ে ধরল। রায়ার কম্পিত ওঠোদরের দিকে তাকিয়ে আরকে তার কথা শেষ করল। কিন্তু এখন কিছু না করে ফিরে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। আপনি আমাকে বাধ্য করেছেন বেবিডল। আপনার এই ভয়াতুর চাহনি আমার ভিতরে পশুটাকে বারবার উস্কে দিয়েছে। আমি চাইলেও এখন আর খালি হাতে এখান থেকে বেরিয়ে যেতে পারবো না। এরপর তাদের মধ্যেকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরো ঘনীভূত হয়ে ওঠে, আর রায়া নিজেকে অসহায় ও মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করতে থাকে। রায়া এক সময় নিস্তেজ হয়ে এলো। তার চোখ দুটো বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল বিছানার চাদরে। ভোরের এক চিলতে আলো জানালার পর্দা চিরে ঘরের ভিতর প্রবেশ করেছে। বাইরের গাছে পাখিগুলোর মিষ্টি কিচিমিচির শব্দে রায়ার তন্দ্রাচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। শরীর আড়মোড়া ভেঙে উঠতে চাইলেও সে টের পেল তার নড়াচড়া করার উপায় নেই। বুকের উপর কোনো ভারী জিনিসের চাপে সে প্রায় পৃষ্ঠে। ঘুমটা এক নিমিষেই কপুরের মতো উড়ে গেল তার। ধীরে ধীরে মাথা উঁচু করে তাকাতেই রায়ার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আরকে নামক দানবটা এখন তার বুকের উপরে মাথা রেখে কোনো অবোধ শিশুর মতো পরম শান্তিতে ঘুমিয়ে আছে। তার সেই তীক্ষ্ণ আর ক্রূর চোখের চাউনি এখন বন্ধ চোখের পাতায় ঢাকা। ঘুমন্ত আরকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে এই লোকটা কতটা বাজে। রায়া দাঁতের দাঁত চেপে নিজের সর্বশক্তি দিয়ে ওকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল, কিন্তু সব চেষ্টাই বৃথা। লসপোচের মতো আড়াল করে কি লাভ? ঘুমের ঘোরেই আরকে তাকে লোহার শিকলের মতো আরো শক্ত করে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। রায়া অসহায় বোধ করল। রাগে আর বিরক্তিতে সে নিচু স্বরে কয়েক দফা গালি দিয়ে বসল লোকটাকে। জানোয়ার, অসভ্য, পশু, দানব। গালি দেওয়া শেষ হলে রায়া শান্ত হলো। এক অদ্ভুত কৌতূহলে সে মাথা তুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো লোকটাকে। এত কাছ থেকে এর আগে কখনো এভাবে দেখার সুযোগ হয়নি। আরকের ঘন পাপড়ি, সুউচ্চ নাসিকা আর সে যেদি চোয়াল রেখা দিনের আলোয় আরো স্পষ্ট। ঘুমের মাঝে তার চেহারায় এক ধরনের নিষ্পাপতা লেগে আছে।
রায়া অবাক হয়ে ভাবল, এই শান্ত মুখটার আড়ালে কিভাবে এত বিষাক্ত আর ভয়ঙ্কর একটা লোক লুকিয়ে থাকতে পারে, যে মানুষটা কাল রাতে তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। সে এখন তার আশ্রয়ে কতটা নিশ্চিন্ত। রায়ার মনে এক বিচলিত অনুভূতি খেলা করতে লাগলো। ভয়, ঘৃণা, নাকি এক নামহীন বিষাদ, সে নিজেও জানে না। সদ্য গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আর কে। পরনে কেবল একটা কালো ট্রাউজার, উপরিভাগে সম্পূর্ণ উন্মুক্ত। সুঠাম দেহের খাজে খাজে জমে থাকা পানির বিন্দুগুলো তার প্রস্তর বুক আর পেটে বয়ে টুকটুক করে গড়িয়ে পড়ছে। ভেজা চুলগুলো অবিন্যস্ত হয়ে কপালে লেপ্টে আছে। আজ মনটা তার বেশ ফুরফুরে। এক ধরনের অদ্ভুত প্রশান্তি কাজ করছে ভিতরে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে, যেন নিজের শক্তিমত্তার নতুন করে পরখ করছে। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো রায়া। পরনে কালো রঙের একটা সালোয়ার কামিজ। কালো রঙে তাকে আজ ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগছে। হয়তো সকালে নাস্তা শেষ করেই উপরে এসেছে সে। রায়া হাত দুটো পিছনের দিকে লোকানো, যেন সেখানে কিছু একটা সযত্নে গোপন করে রেখেছে। আর কি আয়নায় প্রতিফলন দিয়ে একবার সেদিকে তাকালো, কিন্তু খুব একটা পাত্তা দিল না। তার সমস্ত মনোযোগ তখন নিজের উপরেই নিবদ্ধ। রায়া গুটি গুটি পায়ে এগিয়ে আসে আর্কের পাশে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে দানবীর মতো সেই বিশালাকার মানবটির পাশে নিজেকে তার পিঁপড়ে মনে হচ্ছে। রায়া শুকনো ঢোক গিলে অত্যন্ত ভীরু গলায় অস্পষ্ট বলল, দাদিমাকে অনেক দিন দেখি না। এই পৃথিবীতে উনি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। আজ বহুদিন হলো, ওনার কোনো খবর জানি না। উনিও বোধহয় আমার চিন্তায় চিন্তায় আত্মরা হয়ে গেছেন। কথাটা শেষ হতেই আর কে আয়না থেকে দৃষ্টি সরিয়ে ধীরালয়ে রায়ার দিকে ঘুরে দাঁড়ালো। অতকৃত এই মুখোমুখি অবস্থানে রায়ার দস্তর মতো ভয় পেয়ে গেল। অচেতন মনেই পিছিয়ে গেল 2 কদম। আর কে তার ঘন ভ্রুযুগল কুঁচকে এক পা এগিয়ে গিয়ে রায়ার একদম মুখোমুখি দাঁড়ালো। রায়ার নিঃশ্বাস আটকে আসার উপক্রম। লোকটার শরীরের পৌরশালী গন্ধ তাকে আচ্ছন্ন করে ফেলছে। আর্কের উন্মুক্ত বুকের দিকে নজর যেতেই রায়া শুকনো ঢোক গিলল। নিজেকে যতটুকু সম্ভব সামলে নিয়ে কম্পিত কণ্ঠে ফের বলল, আপনার যা করার তা তো আপনি করেই ফেলেছেন। আমাকে দিয়ে আপনি আর কি করবেন? আমার সবটুকুই তো আপনি কেড়ে নিয়েছেন। তাই দয়া করে আমাকে আমার দাদিমার কাছে যেতে দিন। রায়ের কণ্ঠে এক বুক হাহাকার আর মিনতি। সে জানত আরকে কখনোই এতে রাজি হবে না। তবুও অবুঝ মন এক চেলতে আশা নিয়ে বুক ভরা সাহস সঞ্চয় করে দানবটার সামনে এসে দাঁড়িয়েছে। যদি একবার দাদিমার কাছে যাওয়া যায়। আর কে রায়ার ভয়কাতর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তার শক্ত হাত গলিয়ে দিল রায়ার সরু কোমরে। হ্যাচকা টানে নিজের আরো কাছে এনে হিসিয়ে বলল, আপনি এখান থেকে কোথাও যাচ্ছেন না। আর আপনার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে এসব বলার? ভয় হয় না আমাকে? ভয়ে রায়ের মুখটা একদম ছোট হয়ে এলো। সে বারবার শুকনো ঢোক গিলছে। তার হাত দুটো তখনও পিছনে লোকানো। তবে আর কেউ সেদিকে বিন্দুমাত্র খেয়াল করল না। সে তখন মত্ত রায়ার গাল আর ঠোঁটে নিজের আঙুল সাইড করতে। রায়া শেষবারের মতো বলল, প্লিজ একবার যেতে দিন। ইম্পসিবল, জান নিয়ে নিব আর একবার মুখ দিয়ে এই শব্দ উচ্চারণ করলে। রায়ের ভিতরে হঠাৎই প্রচন্ড রাগ আর জেদ মাথায় চড়ে বসল। তবুও নিজেকে শান্ত রেখে প্রশ্ন করল, যেতে দেবেন না? নো, নিজেও যাবেন না? নেভার। রায়ের বাক্য শেষ হতে না হতেই রায়া যেন কি হলো, চোখের মনি দুটো স্থির হয়ে গেল তার। সে কিটমিটিয়ে আরকে চোখের দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে বলল, ওকে ফাইন। বলেই চোখের পলকে পিছনের হাত দুটো সামনে আনে। আরকে কিছু বুঝে ওঠার পূর্বেই রায়া তার হাতে থাকা তীক্ষ্ণ ফলকাটা ছুরিটি সজোরে বসিয়ে দিল আরকের উন্মুক্ত পেশিবহুল বুকে। অকীর্ত এই মরণ কামড় আরকে সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে ভড়কে গেল। যন্ত্রণায় কিছুটা কুঁকড়ে নিচের দিকে ঝুঁকে পড়ল, কিন্তু রায়া তখন হিতাহিত জ্ঞান শূন্য।
সে সেসবের কোনো তোয়াক্কা না করে দ্বিতীয়বারের মতো ছুরিটা বসিয়ে দিল আর্কের পেটে। তাজা গরম রক্ত ছিটকে পড়ল রায়ার চোখে মুখে। গলগলিয়ে রক্তে ভিজে গেল আর্কের শরীরের নিচের অংশ। এত রক্ত দেখে রায়া হঠাৎই ভড়কে গেল। হাতে ছুরিটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল সে জানত সে যতই ভুল করুক আর্কে তাকে কখনো পাল্টা আঘাত করবে না, আর সেই সুযোগটাই সে নিয়েছে। কিন্তু এখন তার নিজের শরীর বেয়ে ঘাম ঝরছে। আর্কে ততক্ষণে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়েছে। রায়া প্রথমে বাইরের দিকে দৌড় দিলেও দরজার কাছে থেকে কি ভেবে যেন ফিরে এলো। সে হাঁটু গেড়ে বসে পড়ল যন্ত্রণাকাতর আর্কের সামনে। নিজের ছোট্ট ছোট্ট দুই হাতের তালুতে আর্কের মুখটা তুলে নিয়ে অপরাধী গলায় বলল, খুব কষ্ট হচ্ছে আপনার? খুব জোরে লেগেছে? বলেই মেয়েটা বাচ্চাদের মতো ফুফিয়ে কেঁদে উঠল। পরক্ষণেই পাগলের মতো এদিক সেদিক তাকিয়ে সোফায় একটা তোয়ালে দেখতে পেল। ছুটে গিয়ে তোয়ালেটা এনে চেপে ধরল ক্ষতস্থানে। আই এম সরি, আমি দুঃখিত। এটা চেপে ধরুন, রক্তপাত বন্ধ হয়ে যাবে। দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে এত জোরে আঘাত করতে চাইনি। আমি তো শুধু আপনাকে কাবু করতে চেয়েছিলাম। সরি, মাফ করবেন। আর্কের মুখে কোনো কথা নেই। সে কেবল একজোড়া অবাক চোখ মেলে মেয়েটার কাণ্ড দেখছে। যে মেয়েটা একটু আগে তাকে আঘাত করল, সে আবার এখন তার যন্ত্রণায় আকুল হয়ে কাঁদছে। কি বিচিত্র এই মানব বিবৃতি! আর্কে মনে মনে এক বিষণ্ণ হাসি হাসল। ততক্ষণে রায়া ঘর থেকে বেরিয়ে দৌড় দিয়েছে। আর্কে রক্তমাখা হাতে ক্ষতস্থান চেপে দাঁতের দাঁত চেপে উঠে দাঁড়ালো। টলতে টলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সদর দরজার কাছে গার্ডেরা রায়াকে আটকে রেখেছে। বাইরে থেকে রায়ার চিৎকার আর চেঁচামেচি শোনা যাচ্ছে। আর্কে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল। নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে গার্ডেদের উদ্দেশ্যে কড়া গলায় বলল, এই তোরা রাস্তা স্যার, আর গেটটা খুলে দে, ম্যাডামজি পালাবেন। বলে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। হাঁটু মুড়ে বসে পড়ল সবুজ ঘাসের উপর। গার্ডেরা তার বসের কণ্ঠ শুনে পিছনে তাকাতেই আতঙ্কে শিউরে উঠল। বস, আপনাকে কে ছুরি মারলো? অনেক রক্ত ঝরছে, এখনই হসপিটালে যেতে হবে। গেট পার হওয়ার সময় শেষবারের মতো ঘাড় ঘুরিয়ে তাকালো নিতিয়ে পড়া আর্কের দিকে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে লোকটার, কিন্তু রায়া আর এক মুহূর্তও দাঁড়ালো না। প্রাণপণে দৌড়ে ছুটল নিজের গন্তব্যে। আর্কে ঝাপসা চোখে রায়া চলে যাওয়া দেখল। রায়া দৃষ্টির সীমানার বাইরে যেতেই আর্কে হুঙ্কার ছেড়ে গার্ডেদের উদ্দেশ্যে বলল, বাল, আমার ছাড়, আমার কিছুই হয়নি, ওরে ফলো কর। খবরদার গায়ে হাত দিবি না, এমনকি আটকানোর চেষ্টা করবি না, শুধু ফলো করবি। গট ইট। ওকে বস। দুজন গার্ড তৎক্ষণাৎ রায়ার পিছনে ছুটল। এরই মধ্যে অন্য এক গার্ড তড়িঘড়ি করে ফোন করে এই ভয়ঙ্কর খবর জানিয়ে দিল জুলফিকার, মাইকেল আর লুসিচিয়ানকে। অতিরিক্ত রক্তক্ষরণে আর্কের শরীর আর সায় দিল না। ঘাসের উপরে হাঁটু গেড়ে থাকা অবস্থায় তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। তার পাথরের মতো শক্ত চিবুকটা ধীরে ধীরে নুঙিয়ে পড়ল। এক সময় এক বিশাল মাহিরুর মতো সে ধপাস করে লুটিয়ে পড়ল মেনশনের সামনের লনে। আর্কে সেন্সলেস হয়ে গেছে। তার ফ্যাকাশে ঠোঁটজোড়া আধখোলা আর শরীরে সে তাজা রক্ত তখন ঘাসের সবুজ রঙকে রক্তবর্ণে রাঙিয়ে দিয়েছে। বিকেল তখন 4টে। মাঘের পরন্ত বিকেলে মিঠেরও তেজ কমে এসে আকাশটা কিছুটা স্নান হতে শুরু করেছে। ঠিক তখনই সওদাগর বাড়ির ড্রয়িং রুমের দরজার সামনে এসে দাঁড়ালো রায়া। তার পরনে রক্তমাখা কালো পোশাক, বিন্যস্ত চুল আর চোখে মুখে একরাশ ক্লান্তি। রায়া যখন আর্কের মেনশন থেকে বের হয় তখন সে জানত যে এই অচেনা শহর আর দীর্ঘ পথ পাড়ি দেওয়া তার একার পক্ষে অসম্ভব। তাই পালানোর ঠিক আগে মুহূর্তেই আর্কের মেনশন থেকে কিছু টাকা সরিয়ে নিয়েছে। সেই টাকা দিয়ে মাঝ রাস্তা থেকে একটা সিএনজি নিয়ে সোজা চলে এসেছে তার চিরচেনা আশ্রয়ে, সওদাগর বাড়িতে। বাড়ির প্রধান ফটক পেরিয়ে ভিতরে ঢুকতেই যেন সময় থমকে গেল। কলিং বেল দিতেই দরজা খুলে দিলেন এক কাজের মহিলা। কে এসেছে মা? আমি তো চিনি না আপা, বলেই দরজা থেকে সরে দাঁড়ালো সাইমা।
সাইমা সরে যেতেই দরজায় দাঁড়িয়ে থাকা রায়ার অবয়ব স্পষ্ট হলো। সেদিকে তাকাতেই চমকে উঠলেন রেহানা বেগম। তড়িৎ বেগে বসা থেকে উঠে দাঁড়ালেন। চাঁদনি পাথরের মতো স্থির হয়ে বড় বড় চোখে তাকিয়ে আছে রায়ার দিকে। রেহানা বেগম ঘন ঘন ঢোক গিলছে। শুধু রেহানা বেগম বা চাঁদনি নন, ড্রয়িং রুমে থাকা ইমতিয়াজ সওদাগর ও রুবাইয়া বেগম। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল ইন্সপেক্টর রায়হান। রায়হান রায়ার আসার ঠিক 10-15 মিনিট আগেই এই বাড়িতে পৌঁছেছিল। ইমতিয়াজ সওদাগরের সাথে রায়ার নিখোঁজ হওয়ার মামলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছিলেন তিনি। ঠিক এমন এক মুহূর্তে রায়াকে জ্যান্ত এবং সশরীরে বাড়ির সামনে দেখে সবাই ভীষণভাবে স্তম্ভিত। রায়ার বিধ্বস্ত চেহারা আর জামায় ছোপ ছোপ রক্তের দাগ দেখে রায়হান বিদ্যুৎ বেগে এগিয়ে এলেন। রেহানা বেগম বারবার দৃষ্টি ঘোরাচ্ছেন, একবার রায়া তো আরেকবার রেহানের দিকে। রুবাইয়া বেগম এতদিন পর নাতনিকে কাছে পেয়ে ছুটে এসে ঝাপটে ধরে কাঁদছেন। রায়া কোনো কথা বলতে পারল না। তার সারা শরীর এখন থরথর করে কাঁপছে, চোখের মণি দুটো স্থির হয়ে আছে। রায়হানও পরিস্থিতির গুরুত্ব বুঝে এখন আর কোনো প্রশ্ন করলেন না। রুবাইয়া বেগম রায়াকে ধরে ভিতরে নিয়ে গেলেন। পিছনে পিছনে গেলেন রেহানা বেগম। বাইরে থেকে ওনাকে শান্ত মনে হলেও ওনার মনের ভিতরে এখন প্রলয় শুরু হয়েছে। জান যেন যায় যায় অবস্থা। তিনি খুব ভালো করেই জানেন রায়া ফিরে আসা মানেই এক জ্যান্ত আগ্নেয়গিরির উপরে বসে থাকা। মনে মনে ভাবলেন, এই মেয়ে যদি একবার মুখ খুলে তাহলে আমার আর রক্ষে নেই। পুলিশকে সব বলে দিলে এই বয়সে নির্ঘাত জেলের ঘানি টানতে হবে। ভিতরে নিয়ে যাওয়ার সময় রেহানা বেগম বারবার আর চোখে রায়াকে পরখ করছেন। রায়ার জামায় লেগে থাকা ওই তাজা রক্ত দেখে ওনার রক্ত হিম হয়ে আসছে। তিনি বুঝতে পারছেন না ওই রক্ত আসলে কিসের। শহরের দামি হসপিটাল এখন যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। থমথমে পরিবেশ, চারপাশে শুধু ডাক ডেভিল গ্রুপের সহস্র পাহারাদার। আর্কের মতো একজন লৌহ মানবকে এইভাবে স্ট্রেচারে করে রক্তাক্ত অবস্থায় ভিতরে নিতে দেখে হসপিটালের ডাক্তার নার্সের হাত পা রীতিমতো কাঁপছে। অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে তার শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে। জীবন মৃত্যুর এক সরু সুতোয় ঝুলে আছে অন্ধকার জগতের এই বেতাজ বাদশা। তাৎক্ষণিকভাবে তাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দরজার উপরে লাল আলোটা জ্বলে উঠে বাইরের উত্তেজনা চরম পৌঁছেছে। জুলফিকার পাগলের মতো এদিক সেদিক ছুটছে, তার কপালে চিন্তার ভাঁজ, চোখ দুটো লাল হয়ে আছে। জুলফিকার ফোনের পর ফোন করছে, চিৎকার করে তার লোকজনকে হুকুম দিচ্ছে, যেখান থেকে পারিস রক্তের ব্যবস্থা কর। যদি রিকের কিছু হয় তবে তোদের একটাকেও আমি জ্যান্ত রাখবো না। ডাক্তাররা ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসছে। জুলফিকার তাদের কলার চেপে ধরেছে আপডেটের জন্য। হসপিটালের করিডোরে ডাক ডেভিল গ্রুপের অন্য মেম্বারদের অস্ত্রের ঝনঝনানি। মাইকেল এবং লুসিচিয়ানের অবস্থা তখনও তথব। হসপিটাল করিডোরে তাদের ভারী বুলেটের শব্দ আর অস্থির পায়চারি এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা দুজনেই পাগলের মতো ফোন করছে। ব্লাড ব্যাংকে থেকে শুরু করে শহরে যত বড় বড় ক্যান্ডিডেট আছে সব জায়গায় হন্য হয়ে রক্তের খোঁজ করছে। কিন্তু সমস্যা হলো আর্কের রক্ত। তার ব্লাড গ্রুপটা এতটাই রেয়ার যে সাধারণ কোনো ব্লাড ব্যাংকে তার হদিশ পাওয়া অসম্ভব। লুসিচিয়ানের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হয়েছে। সে জানে সময় যত গড়াচ্ছে আর্কের জীবনের প্রদীপ ততই স্নান হয়ে আসছে। মাইকেল ক্ষোভে দেওয়ালে ঘিলু ফাটানোর মতো করে ঘুষি মারল। তার চোখে জল। তাদের রিক আজ যন্ত্রণায় ছটফট করছে। আজ তারা সামান্য কয়েক ব্যাগ রক্ত জোগাড় করতে পারছে না। এই ব্যর্থতা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। ঠিক তখনই জুলফিকারের এক বিশ্বস্ত লোক হন্তদন্ত হয়ে ওটির করিডোরে ছুটে এলো। ভাই, বসের গ্রুপের 3 ব্যাগ রক্ত ম্যানেজ হয়েছে। আমাদেরই এক সোর্সের মাধ্যমে ব্লাড ব্যাংক থেকে আনা হয়েছে। আরও 2 ব্যাগ রক্ত নিয়ে গাড়ি পথে আছে। 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। লুসিচিয়ান বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে
ব্লাডের ব্যাগগুলো চেক করলো, কিন্তু ডাক্তাররা ভিতর থেকে বেরিয়ে আসে আরও দুঃসংবাদ দিলেন। অপারেশন সাকসেসফুল করতে হলে আরও অন্তত 3-4 ব্যাগ রক্ত লাগবে। পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, ইন্টারনাল হেমোরেজ থামানো যাচ্ছে না। বলেই ডাক্তার লুসি চেনের হাতে থাকা এক ব্যাগ রক্ত নিয়ে ভিতরে চলে গেলেন। মাইকেল আর লুসি চিয়ান একে অপরের দিকে তাকালো। তাদের চোখের ভাষা বলে দিচ্ছে রক্ত যদি না পাওয়া যায় তবে তারা পুরো শহরকে রক্তগঙ্গায় ভাসিয়ে দেবে। মাইকেল তার বন্দুকের শেফটি ক্যাচ করে নামিয়ে হিসিয়ে বলল, শহরে যত ডোনার আছে সবাইকে তুলে আন। যার সাথে এই গ্রুপ মিলবে তার শরীর থেকে শেষ ফোঁটা রক্ত বের করে নিয়ে আসবি। বসের এক ব্যাগ রক্তের বদলে 1000টা লাশ ফেলতে আমার হাত কাঁপবে না। সওদাগর বাড়ির ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। বাইরে বিকেলের আলো মরে গিয়ে সন্ধ্যার কালো ছায়া নামতে শুরু করেছে। ঘরের ভিতরে রায়া সোফার একদম গুটিসুটি মেরে বসে আছে, যেন নিজেকে নিজের ভিতরেই লুকিয়ে ফেলতে চায়। তার চোখের কোণে ভয়ের রেশ, আর চেহারায় এক পাথরের স্তব্ধতা। তার ঠিক সামনেই গম্ভীর মুখে পাহাড়ের মতো অটল হয়ে বসে আছেন ইন্সপেক্টর রায়হান। তার তীক্ষ্ণ চোখ জোড়া রায়ের প্রতিটি কম্পন মেপে নিচ্ছে। এই নিয়ে গত 1 ঘন্টা ধরে অত্যন্ত হাজারবার একই প্রশ্ন করেছেন তিনি, কিন্তু উত্তর মিলছে না।